ইন্ডিয়া ওন সাইন ইউএন রিফিউজি কনভেনশন রেজলিউশন। কালকে ভারতের পক্ষ থেকে জাতিসংঘকে কড়া ভাষায় আক্রমণ করে জানিয়ে দেওয়া হলো রিফিউজি সংক্রান্ত কোনো বিল এই মুহূর্তে ভারতবর্ষ সই করবে না। কারণ হিসাবে একাধিক কারণ ভারতের পক্ষ থেকে দেখানো হয়েছে, কিন্তু আপাত দৃষ্টিতে যদি এই বিল যদি সই করা হতো তাহলে ভারতবর্ষকে কিন্তু কোনো না কোনোভাবে বর্তমানে বাংলাদেশের যে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকেছে তাদেরকে জায়গা দিতে হতো। অর্থাৎ অনুপ্রবেশকারী ইস্যুতে পশ্চিমা দেশগুলো যেভাবে গোটা বিশ্বকে ট্রিট করে, ভারতবর্ষ কিন্তু সেইভাবে তারা ট্রিট করছে না। পশ্চিমার বিভিন্ন দেশ এবং জাতিসংঘ চায় যেভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে ঢুকছে, যেভাবে দিনের পর দিন রোহিঙ্গা সমস্যা ভারতবর্ষে বাড়ছে, সেই সমস্যা বজায় থাকুক এবং এই সমস্যা থেকে ভারতবর্ষ যেন বেরোতে না পারে। যদিও কালকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন, আমরা ইউএন কনভেনশন এই রিফিউজি বিল বা রেজলিউশনে কোনোভাবেই সই করব না। কিছু কথা উনি বলেছেন, আমার মনে হয় এই ধরনের পাল্টা চ্যালেঞ্জটা ভীষণ মাত্রায় প্রয়োজন ছিল। জাতিসংঘ ভারতবর্ষের বিপক্ষে এই ধরনের জোর জবরদস্তি যা কিছু তাই করতে পারে না। আপনি দেখুন, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে জাতিসংঘের কমিশনার মণিপুর নিয়ে কথা বলে ফেলছেন, যেখানে মণিপুর দেশের একটা ইন্টারনাল ইস্যু, সেখানে জাতিসংঘ দেশ বিদেশের সমস্ত সমস্যা ছেড়ে মণিপুরকে হাইলাইট করছেন এবং মণিপুর ইস্যুটিকে একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, কাশ্মীরের ৩৭০ ধারা এই ইমপ্লিমেন্টেশন নিয়ে জাতিসংঘের এই কমিশনার ভল্টার টার্ক দুদিন আগে কথা বলেছিলেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এবার অন্তত জাতিসংঘকে পাল্টা দেওয়ার পথ বেছে নিয়েছে ভারত সরকার। কালকে ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ইন্ডিয়া ওয়াজ নট এ ধর্মশালা। এমনকি পরিষ্কারভাবে বলা হয়েছে পার্লামেন্ট হ্যাজ দ্য অথরিটি টু স্টপ দোজ পোস্ট এ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি। অর্থাৎ যদি জাতিসংঘের এই বিলে সই করা হয় তাহলে আমাদের যে জাতীয় সুরক্ষা, ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় সড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে এবং পার্লামেন্টের পূর্ণ অধিকার আছে এই ধরনের বিলকে রিজেক্ট করার। এবং ভারতবর্ষ কার্যত কালকে জাতিসংঘের বিপক্ষে ফেটে পড়ে এবং বলা হয় 1951 সালের এই যে টোটাল রিফিউজি কনভেনশন যে রেজলিউশন আছে তাই কিন্তু প্রশ্নাতীত। অর্থাৎ অসংখ্য প্রশ্ন চিহ্ন এই বিলকে কেন্দ্র করে আগে না উঠলেও এখন কিন্তু তুলে দিল ভারত সরকার। পাশাপাশি কি বলা হয়েছে ভারতের পক্ষ থেকে, দেখুন, এই ধরনের কনভেনশন চালু হয়েছিল 1951 সালে। পরবর্তীকালে 1954 সাল থেকে এই ধরনের রিফিউজি কনভেনশন অ্যাক্টকে জোর করে ইম্পোজ করা হয়। দেশ বিদেশের একাধিক দেশকে কার্যত বাধ্য করা হয় এই ধরনের রিফিউজিদের নিজেদের দেশে জায়গা দেওয়ার। কিন্তু ভারতবর্ষ বলে এই যে রিফিউজি অ্যাক্ট তৈরি হয়েছে সেখানে রিফিউজি সংক্রান্ত যে ডেফিনেশন আছে সেটাই তো ঠিক নেই। এই ডেফিনেশন তৈরি করা হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সুবিধার্থে, কারণ এখানে যে পয়েন্টগুলো লেখা আছে তা পূর্ণভাবে ভারতবর্ষ সমর্থন করে না। ভারতবর্ষ কি প্রশ্ন তুলেছে আমি নিঃসন্দেহে আপনাদের বলবো, কিন্তু তার আগে বলে দিই এই বিলে এমন কিছু পয়েন্ট আছে যে এই পয়েন্ট আপনি যদি বিলে সই করেন আপনাকে মেনে নিতেই হবে আপনি এই পয়েন্টগুলোকে সমর্থন করছেন। সেখানে বলা হচ্ছে আপনার দেশে যদি অন্য দেশ থেকে কোনো অনুপ্রবেশকারী আসে তাহলে আপনি চট করে একে দেশ থেকে বের করতে পারবেন না। 2 নম্বর পয়েন্টে আছে তাকে পানিশ করতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না এবং কোনো ডিসক্রিমিনেট তাকে করা যাবে না। অর্থাৎ আপনি তার সঙ্গে বৈষম্যমূলক কোনো আচরণ কিন্তু করতে পারবেন না। পরবর্তীকালে বলা হয়েছে তাকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় এবং কিছু ডিসেন্ট ওয়ার্ক, কাজবাজের ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে এবং পরবর্তীকালে একটি নির্দিষ্ট সময়ের পর সে যদি প্রপার্টি কিনতে চায় তাহলে তাকে প্রপার্টি কেনার সুযোগ দিতে হবে, এডুকেশন দিতে হবে, খাদ্য বস্ত্র বাসস্থান, এই যে মানসিক যে রাইটস আছে, মানুষের যে রাইটস, বেসিক নিডস, সেইগুলো যোগান দিতে হবে ভারতবর্ষকে। আর এই পার্টিকুলার পয়েন্ট যদি মেনে চলা হয় তাহলে বর্তমান সময়ে আপনারা ভাবুন ভারতবর্ষ কিন্তু একটি ধর্মশালাতেই পরিণত হবে, তা ভারতবর্ষের পক্ষ থেকে স্পষ্টত বলে দেওয়া হয়েছে। পাশাপাশি 1951 সালে তৈরি হওয়া একটা বিলে হঠাৎ করে কেন জাতিসংঘ চাইছে ভারতবর্ষ যেন এখন সই করে দেয়? আপনারা বুঝতেই পারছেন শেষ 1-2 সপ্তাহের যে বিভিন্ন কার্যকলাপ তাতে আমি বারংবার করে আপনাদের বলছি জাতিসংঘ কিন্তু গভীরভাবে কিছু ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করছে। বিভিন্ন উদাহরণ আমি একাধিক ভিডিওতে আপনাদের দিয়েছি। কিন্তু কালকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে সাউথ ইস্ট এশিয়ার এই যে বর্ডার এরিয়া আছে তা অত্যন্ত পোরাস, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন হোল তৈরি হয়ে আছে।
অর্থাৎ এই বর্ডার থেকে খুব সহজেই যে কোনো মানুষ ভারতবর্ষে ঢুকে আসতে পারে, এবং ঢুকে এসে সে যদি বলে জাতিসংঘের ইউএন কনভেনশন ভারত মেনে নিয়েছে, রিফিউজি অ্যাক্টে বলা হয়েছে আপনি আমাদের মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান দেবেন, আপনি দিন, আপনি বাউন্ড টু অ্যাক্ট, আপনি দিতে বাধ্য। ফলে আলটিমেটলি ভারতের যে ইকোনমিক্যাল একটা সেক্টর তা কিন্তু ভীষণ মাত্রা ইমব্যালেন্সড হয়ে যেতে পারে। পাশাপাশি ভারতবর্ষ কালকে ভারী চমৎকার একটা কথা বলেছে। ভারতবর্ষ বলছে এই বিলে সই করতে হবে না, কিন্তু যুগের পর যুগ থেকে আমরা তো রিফিউজিদের জায়গা দিয়েছি, তিবেতিয়ান যারা আছেন তাদেরকে আমরা জায়গা দিয়েছি, শ্রীলঙ্কান তামিলদের জায়গা দিয়েছি, বুদ্ধিস্ট চাকমা ভীষণ মাত্রায় এই মুহূর্তে মিজোরাম ত্রিপুরাতে আছে, যারা চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে এসছেন তাদের আমরা জায়গা দিয়েছি, এমনকি ভুটানিয়াসদের জন্য আমরা জায়গা দিয়েছি যারা নেপাল থেকে এসছেন, এবং সোমালিয়ান, সুদান, একাধিক আফ্রিকার মানুষদেরও আমরা জায়গা দিয়েছি। ফলে আপনাদের বিলে সই করলে আমরা রিফিউজিদের জায়গা দেব, না হলে দেব না, ভারতবর্ষকে সম্পর্কে এই ধরনের আপনারা চিন্তাধারা রাখবেন না। পাশাপাশি রিফিউজির ডেফিনেশন কি, পার্টিকুলারলি এই বিলে একটা জায়গায় লেখা আছে যদি কোনো মানুষ পলিটিক্যাল ক্রাইসিসের জন্য অন্য দেশে আসেন কিংবা সামাজিক কোনো রিজনে অন্য দেশে আসেন তাহলেই তাকে রিফিউজি বলা হবে। অর্থাৎ আপনি নিজের দেশে যদি পলিটিক্যাল ক্রাইসিস কিংবা সোসাইটির কোনো ঘটনা দ্বারা ক্রুশবিদ্ধ হন তাহলেই অন্য দেশে যেতে পারেন, এই রকম কিন্তু কথা বলার চেষ্টা করা হয়েছে এই বিলে। ভারতবর্ষ বলেছেন এখানে কেন ইকোনমিক্যাল পার্টিকুলার রিজনে রিফিউজি কেউ হলে তাকে জায়গা দেওয়া হবে না, সেই প্রশ্ন কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে তোলা হয়েছে। অর্থাৎ পলিটিক্যাল ক্রাইসিস হলে সেই রিফিউজি, আর আপনি যদি ধরুন সামাজিক কোনো ক্রাইসিস হলে রিফিউজি, কিন্তু অর্থনৈতিকভাবে যদি কেউ পিছিয়ে পড়ে মনে হয় আমি আমার দেশে একঘরে হয়ে যাচ্ছি এবং আমি অন্য দেশে যেতে চাই, তাহলে আপনি কেন জায়গা দেবেন না? কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেহেতু ইকোনমিক্যালি অনেকটা এগিয়ে আছে বলে নিজেদের দাবি করে, তারা ভেবেছে যখন এই বিল তৈরি হয়েছে যদি আজকে কোনো ধরুন কোট আনকোট কালো চামড়া যারা যেভাবে আমাদেরকে রেসিস্ট করা হতো ভারতবাসীদের, ভারতবাসী একটা মনে করলো আমি ইউরোপের কোনো শহরে যাব, এবং সেই শহরে কেন যাব, কারণ ওই দেশে অর্থনৈতিক সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য অনেক বেশি, তাহলে কিন্তু তারা আমাদের রিফিউজি ভাবে ট্রিট করবে না। ভারতবর্ষ কিন্তু এই পয়েন্টটাকেই হিট করার চেষ্টা করেছে, বলেছে রিফিউজির ডেফিনেশনটা রচনা যখন করা হয়েছে তখন আপনারা আপনাদের সুবিধা মতো রচনা করে দিয়েছেন, আর আজকে এসে আপনারা আমাদের ফোর্স করছেন আমরা যেন দিনের পর দিন এই রোহিঙ্গা, এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেরকে নিজেদের দেশে জায়গা দিই। আমরা জায়গা দিতেই পারি, দেখুন ভারতবর্ষ অনেক উদারপন্থী একটা দেশ, কিন্তু দিনের পর দিন এদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? ভারতবর্ষের তো লিমিটেড সোর্স অফ এভরিথিং, আপনি তো দিনের পর দিন এদেরকে ধারণ করে রাখতে পারেন না, এদের পিছনে একটা খরচ আছে, ভারতীয় ট্যাক্স পেয়ারদের টাকা কেন এদের পিছনে খরচ করা হবে? আরো উল্লেখযোগ্য কি জানেন, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন গোটা পৃথিবীর এই ধরনের অনুপ্রবেশকারীকে ফ্লাইটে চড়ে তারা নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হলো হাত পা বেঁধে, তখন কিন্তু এই জাতিসংঘ একটা কথাও বলেনি। আজকে তারা ফোর্স করছে ভারতবর্ষ যেন ইউএন কনভেনশন রিফিউজি অ্যাক্টে সই করে দেওয়া হয়। কালকে অমিত শাহ একটি টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন আমরা পৃথিবীর স্মলেস্ট যে মাইনরিটি গ্রুপ সেই পার্সিয়ানদের জায়গা দিয়েছি, দিনের পর দিন আমরা জুইসদের জায়গা দিয়েছি, কিন্তু কোনোভাবেই বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গাদের জায়গা দিতে পারবো না। ধারাবাহিকভাবে যদি বাংলার বিভিন্ন ঘটনা দেখেন তাহলে দেখবেন বাংলাও কিন্তু এই ধরনের অনুপ্রবেশকারী আছে, এবং অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে পার্লামেন্ট কিন্তু উত্তপ্ত হয়েছে দুদিন আগে। আর এরপরেই অমিত শাহ জাতিসংঘের উদ্দেশ্যে সরাসরিভাবে জানিয়ে দিলেন এই ধরনের বিল যা ভারতবর্ষের সিকিউরিটির ক্ষেত্রে বড়সড় প্রশ্নচিহ্ন, তাতে কোনো রকম ভাবে ভারতবর্ষ আর সই করবে না, কোনোভাবে ভারতবর্ষের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এবং চক্রান্তকে ভারত সরকার আর ট্রিট করবে না, মেনে নেবে না। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।